শহরের বিখ্যাত ব্যবসায়ী খুন, হোটেলের ঘরে এক সাধারণ এক্সকটের হাতে। খবরটা ছড়িয়ে পড়তেই চারিদিক থেকে সব রিপোর্টাররা ভিড় করেছে ওই হোটেলের সামনে। হোটেলের মালিক হিমশিম খাচ্ছে তাদের সামলাতে। যত বড় বড় নেতা মন্ত্রী সব ছুটে আসছে খবর পেয়ে। টিভি চ্যানেলগুলো নানান জল্পনায় মেশানো খবরের ঝাঁপি খুলে বসেছে। তাদের চিৎকার আর লাফালাফির শেষ নেই। কে কত আগে খবর পরিবেশন করবে তার খেলায় মেতে আছে। কি হলো, কেন এমন নামি একজন ষাটীর্ধ বয়সের ব্যবসায়ী এইভাবে খুন হলো, তাও আবার এক এসকর্টের হাতে? চলতে থাকলো শহর জুড়ে লোকের মাঝে নানান আলোচনা। শুধু যে খুনি সেই থাকলো নীরব। এরপর পুলিশ এসে লাশ তুলে নিয়ে যায়, সেই সঙ্গে সেই মেয়েটিকেও ধরে নিয়ে যায়। চলতে থাকলো বিচার। উকিল প্রশ্নের পর প্রশ্ন করে মেয়েটিকে জেরবার করে দিল, কিন্তু মেয়েটার মুখ থেকে একটা কথাও কেউ বার করতে পারেনি। নিজের হয়ে কেস লড়ার জন্য কোনো উকিলও সে নেয়নি। সরকার পক্ষ থেকে তাকে উকিল দেওয়া হয়েছিল, কিন্তু মেয়েটি তাকেও কোনো কথাও বলেনি। কেন খুন করেছে, কী ঘটনা হয়েছিল, কিছুই সে বলেনি। তাই যা হবার তাই হলো। একতরফা রায় বেরিয়ে গেল যে মেয়েটি একজন দেহ ব্যবসায়ী। সে এই অতি ভদ্র সজ্জন ব্যবসায়ীকে নিজের স্বার্থের জালে ফাঁসাতে চেয়েছিল, কিন্তু সেটা পূরণ হয়নি বলে রাগে ওই ব্যক্তিকে ঠান্ডা মাথায় খুন করেছে। সব শুনে জজ সাহেব রায় দিল তার যাবজ্জীবন কারাদণ্ড। সেই সাধারণ মেয়েটি মানে শিখার আজ এই জেলখানায় 25 বছর পূর্ণ হলো। আজ প্রায় 25 বছর পর শিখা বাইরে বের হয়ে এলো। বলতে পারা যায় বাইরের জগতের আলোর মাঝে এলো। কোথা দিয়ে যে এতগুলো বছর কেটে গেল শিখার ভাবলেই অবাক লাগে। এবার যখন জেলার সাহেব বললেন, শিখা, তোমাকে আর এই জেলের অন্ধকার জীবনে থাকতে হবে না, তুমি এখন থেকেই আমাদের যে হোম আছে ওইখানে থাকবে। শিখা হেসেছিল, কারণ একজন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত মানুষের কাছে কি অন্ধকার আর কি বা আলো সবই এক। তাই কথাটা শুনে শিখা হেসেছিল। তারপর আস্তে আস্তে বলল, আমি তো স্যার কোনোদিন এই অন্ধকার জীবন নিয়ে কোনো অভিযোগ করিনি। তবে আমায় কেন এইখান থেকে বাইরে যাওয়ার অনুমতি দিলেন স্যার? এই জীবনটাকেই তো আমি মেনে নিয়ে বেশ ছিলাম। ওর বাইরে আমি আর যেতে চাই না স্যার। এতগুলো বছর এইখানে সব বন্দীদের সাথে থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গিয়েছিল। আমি কোথাও যাব না স্যার। আমার এই ধরনের মুক্তির দরকার নেই। জেলার সাহেব বেশ কিছু সময় শিখার মুখের দিকে তাকিয়ে থাকলেন, কারণ শিখার জীবনের অনেক কথাই তার জানা নেই। শুধু জানেন শিখা খুনি। তবুও এই শিখার প্রতি তার একটা মায়া জন্মে গেছে। শিখাকে এই জেলের সবাই ভালোবাসত তার সুন্দর ব্যবহারের জন্য। কোনোদিন কোনো ব্যাপারে সে কোনো অভিযোগ করেনি। তাই জেলার সাহেব শিখাকে বলল, শোনো শিখা, তোমার ব্যবহার, তোমার নিষ্ঠার সাথে এই জেলে বসে হাতের কাজ, তোমার নীরবতা, সব কিছুর খোঁজ খবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তোমার ব্যাপারে এই সিদ্ধান্ত নিয়েছে। এখানে তুমি আমি কিছুই বলতে বা করতে পারি না। এই কথা শোনার পর শিখা আর কিছু বলল না। জেলার সাহেব বললেন, দেখো শিখা, তোমার ওখানে ভালোই লাগবে। ওইখানে তোমার মতো অনেক কয়েদিরা থাকে যাদের আর কোথাও যাবার জায়গা থাকে না বা বাড়িতে আর জায়গা হয় না। সেই সব মানুষ ওইখানে থাকে, নানান হাতের কাজ করে। ওই সব হাতের কাজের জিনিসগুলো আবার নানান সংস্থা কিনে নিয়ে যায়। যারা ওইগুলো তৈরি করে তারাও টাকা পায়। তুমিও আজ থেকে ওইখানে থাকবে। এরপর শিখা এতদিন যাদের সাথে ছিল সেই সব মানুষগুলোর সাথে দেখা করতে যায়। তারা শিখার হাত ধরে কেউ কাঁদে, কেউ আফসোস করে বলে, তুমি তো মুক্তি পেলে, আমরা যে কবে এই অন্ধকার জগৎ থেকে মুক্তি পাব কে জানে। এইভাবেই কিছু সময় অতিবাহিত হলে
শিখা তার নতুন ঠিকানার উদ্দেশ্যে রওনা দিতে গেল। জেলার সাহেব বলেন, শিখা, আমি কোনোদিন তোমাকে জিজ্ঞাসা করিনি কেন তুমি খুন করলে, কারণ তুমি কোনোদিন সে কথা কাউকে বলতে চাওনি। কিন্তু যাবার আগে যদি তুমি আমাকে বিশ্বাস করো, একজন জেলার সাহেব না, একজন দাদা মনে করে, তবে কি আমি জানতে পারি কি সেই ঘটনা যার জন্য তোমার মতো এত শান্ত ভালো একটা মেয়ে এত অল্প বয়সে এত বড় কাজ করলো? শিখাকে কিছু সময় চুপ করে থাকতে দেখে জেলার সাহেব বলেন, থাক, ইচ্ছে না করলে বলো না। শিখা বলে, না স্যার, এতদিন এত কাছ থেকে আপনাকে দেখলাম তো আপনি সত্যি ভালো, তাই যাবার আগে এই প্রথম আপনার কাছেই আমি সব বলবো। কিছু সময় শিখা চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে তার অতীত জীবনে ফিরে যায়। যে কদর্য অতীতটাকে সে কিছুতেই মনে করতে চায় না, এবার নিজের থেকেই এত বছর পর বলতে শুরু করে। জেলার সাহেবের কাছ থেকে এক গ্লাস জল চেয়ে খায়, তারপর বলে ওঠে, জানেন স্যার, কি বিচিত্র আমার জীবন। ঈশ্বর জন্মই যখন দিল, একটু সুখ কেন কপালে লিখল না বলতে পারেন? কি এমন ক্ষতি হতো এত বড় জীবনে কোথাও তার আমার জন্য সুখ শান্তি লেখেনি। এখন আবার চললাম অন্য এক জীবনে, কি জানি সেখানে আবার কি লেখা আছে। শিখা ফিরে যায় তার আগের জীবনে, যদিও সেই কুৎসিত অতীতটাকে সে মনে করতে চায় না। কিন্তু কি করবে, নিজের ওই অন্ধকার যন্ত্রণাময় অতীত থেকে চাইলে কি মুখ ফিরিয়ে থাকা যায়? সামনে সে এসে দাঁড়াবেই। শিখা বলে, জানেন স্যার, আমার বয়স যখন 2 বছর তখনই আমার বাবা আমাদের ছেড়ে চলে যায়। সবাই বলতো আমার বাবা নাকি অন্য একজনকে নিয়ে ঘর করেছে। কেন ছেড়ে গেল, আমাদের কি অপরাধ ছিল? তবে যতটুকু বাবাকে পেয়েছি সেই সময়ের ভালো লাগাটাই আমার মধ্যে বেঁচে আছে। আমার বাবা আমাকে খুব ভালোবাসতো, রোজ বাড়ি আসার সময় আমার জন্য চকলেট খেলনা নিয়ে আসতো, মাঝে মাঝে সুন্দর জামাও আনতো। আচ্ছা, এত যখন ভালোবাসতো তাহলে যাবার সময় কি একবারও আমার কথা মনে পড়েনি? পরেও কি মনে পড়েনি? কি জানি, হয়তো নতুন ভালোবাসায় সব ভুলে গেছে। কিন্তু আমার যে জীবনটা বাবা চলে যাওয়ার পর থেকেই ওলট পালট হতে শুরু করলো, যার রেস আজও চলছে। আমার বাবা চলে যাবার পর আমার মাকে বাইরে বের হতে হলো, না হলে জীবন চলবে কি করে? রুমা পিসি আমাদের পাশে থাকতো। ওই পিসি মাকে কটা বাড়িতে রান্নার কাজে লাগিয়ে দেয়। মা রোজ সকালে আমাকে নিয়ে কাজের বাড়ি চলে যেত। এর মধ্যে একটা বাড়ির মালকিন খুব ভালো ছিল, আমি তাকে মামি বলে ডাকতাম। মামির একটা মেয়ে ছিল, আমার থেকে অনেকটাই বড়। আমি তাকে পুতুলদি বলে ডাকতাম। পুতুলদি যা খেত তাই আমাকে দিত। আমাকে অ আ লেখা শিখিয়েছিল, নিজের নাম কি করে লিখতে হয় সেটাও শেখাতো। পুতুলদি মাকে রোজ বলতো, মাসি, তুমি শিখাকে স্কুলে কেন পাঠাও না? ওকে স্কুলে ভর্তি করে দাও। মা শুনে বলতো, হ্যাঁ, আর কিছুদিন পরে ভর্তি করে দেব। কিন্তু মার আমাকে ভর্তি করার কোনো ইচ্ছেই দেখতাম না, তাই ওই পুতুলদি আমাকে যা পড়াতো আমি মন দিয়ে পড়তাম। এইভাবেই দিন কাটছিল। ওই বাড়ির মামি, পুতুলদি এরা খুব ভালো ছিল, কিন্তু মামা একদম ভালো ছিল না। খালি মামি না থাকলেই মাকে পেছন থেকে জড়িয়ে ধরতো। আমার খুব খারাপ লাগতো, কিন্তু মা কেন কিছু বলতো না সেটা বুঝতে পারি না। আমার মাঝে মাঝে মামি, পুতুলদি কেউ না থাকলে আমার হাতে একটা চকলেট দিয়ে বলতো, তুই ব্যালকনিতে খেলতে যা। এই বলে মাকে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিত। অনেকক্ষণ পরে মা যখন বাইরে বের হয়ে আসতো তখন দেখতাম মা হাসতে হাসতে আঁচলে টাকা বাঁধতে বাঁধতে আসছে। সেই দিন বাড়ি যাওয়ার সময় মা অনেক ভালো ভালো খাবার কিনত। আমি মাংস খেতে ভালোবাসি বলে সেটাও নিত। কিন্তু আমার খালি মনে হতো মামি, পুতুলদি
এরা সবাই ঘরেই থাকুক। মামাকে আমার একদম ভালো লাগতো না, খালি মাকে ধরতো। আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা, মামি অফিস যায়, পুতুল দি স্কুলে যায়, কিন্তু মামা ঘরে থাকে কেন? মা বলেছিল, মামার অফিস যাওয়ার দরকার নেই, মামা ঘরে বসেই কাজ করে। এই রকম করেই চলছিল। তবে বেশি দিন এইভাবে চলল না। ক্রমশ কী হয় দেখুন পরের পর্বে।